সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ট্যাক্স কমানো ও জনকল্যাণের বাজেটও মানছে না বিরোধী দল, কক্সবাজারে বললেন প্রধানমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির কঠোর পদক্ষেপে ব্যর্থ বিএসএফ। ট্যাক্স কমানো এবং মদের দাম বাড়ানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারে পাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে পথসভায় একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। একই সঙ্গে কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর 2,500 টাকা করে দেওয়া হবে এবং আগামী 1 বছরের মধ্যে 8 থেকে 10,000 কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। এর আগে সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট কক্সবাজারে অবতরণ করে। বিমানবন্দর থেকে পাতলি খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন। এই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশিন করতে বিএসএফের আরেকটি চেষ্টা প্রতিহত করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানের মুখে কয়েক ঘন্টা পর ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। আজ সকালে 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, 2 জন পুরুষ, 8 জন নারী ও 5 জন শিশু সহ 15 জনকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে রাত 2:40 বিএসএফ ওই ব্যক্তিদের ভবানীপুর এলাকা দিয়ে ভারতে ফিরিয়ে নেয়। প্রস্তাবিত বাজেটে অর্থ পাচার রোধে বিশেষ কিছু নীতি এবং নির্দেশনা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ নির্দেশনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকতে হবে, গুরুত্ব দিতে হবে আন্তর্জাতিক সহযোগিতার উপর, কঠোর আইন প্রয়োগ এবং বিদ্যমান আইনি জটিলতাও দূর করার উদ্যোগ নিতে হবে। তাহলে অর্থ পাচার রোধ এবং বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন তারা। বিদেশে অর্থ পাচারের বিষয়টি পুরনো হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই আলোচনা বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে আসে অর্থ পাচারের নানা দিক। এর মধ্যে বাণিজ্যিক ভিত্তিক অর্থ পাচার, ঋণ জালিয়াতি, আন্ডার ও ওভার ইনভয়েসিং অন্যতম। সরকার নিরলসভাবে এমন বাস্তবতায় নতুন সরকারের ঘোষিত বাজেটে অর্থ পাচার রোধ ও পাচার অর্থ পুনরুদ্ধারে জোর দেওয়া হয়েছে। বিশেষ কিছু দিক নির্দেশনাও উল্লেখ করা হয়েছে বাজেটে। এছাড়া বাজেটে অর্থ পাচার রোধ আইনের কঠোর প্রয়োগ, আর্থিক গোয়েন্দা ইউনিটের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। যারা টাকা পাচার করেছেন তাদেরকে ফরেনসিক ইনভেস্টিগেশনের আন্ডারে পেপার ট্রেল ইত্যাদি স্থাপন করার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করব যে এই সরকারও সেসব কাজগুলি অব্যাহত রাখবেন এবং আমাদের যে পাচার হয়ে গেছে যে টাকা, এটা বেশ দুরূহ, কিন্তু এই প্রক্রিয়াটা আমরা যদি রাখতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আমরা একটা সিগন্যাল দেব। আর অবশ্যই কিছু টাকা নিশ্চয়ই উদ্ধার করা যাবে। অলরেডি ইউকেতে কিন্তু একটা বেশ বড় অঙ্কের একটা টাকা সেখানে ফ্রিজ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাচার অর্থ ফিরিয়ে আনা একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া, কারণ আইনের দুর্বলতা এবং কূটনৈতিক সক্ষমতা পর্যাপ্ত নয়। উন্নত বিশ্বের ফাইন্যান্সিয়াল সিস্টেমের ফান্ডগুলো যখন নাকি করে, মানি লন্ডারিং ইন্টিগ্রেশন প্রসেস দ্য 3rd স্টেজ। ইন্টিগ্রেশন প্রসেস যখন করে, এরা কিন্তু যত কথাই বলেন, এরা কিন্তু মানে ফান্ডগুলোর সোর্স এবং ফান্ডগুলোর আপনার লিগ্যালিটি এগুলো কিন্তু যাচাই বাছাই করেই এরা ঢুকায়। এবং তারা একবার যদি ফান্ডগুলো ঢুকিয়ে ফেলে, তারা কিন্তু আর জীবনে স্বীকার করবে না যে এটা ইললিগ্যাল ফান্ড। আমার অভিজ্ঞতা থেকে বলছি, একবার যদি ফান্ডগুলো এখানে ঢুকে যায় না, ওইখান থেকে ঘুরিয়ে আনা ইট ইজ ভেরি টাফ।
বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের পাশাপাশি জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার পরামর্শ এই আইনজীবীর। লক্ষ হাজার কোটি টাকা পাচার করে যারা বাংলাদেশকে রেপ করেছে, পুরো দেশকে, তাদেরকে 4 মাস 3 মাস 2 মাসের ভিতর বিচার করবেন না, সে আলামত দেখছি না। যদি বিচার করে এই দেশে তাদের দোষী সাব্যস্ত করে ওই বিদেশের সাথে যদি আপনি ওই ট্রিটির মাধ্যমে আপনি যোগাযোগ করেন, যদি আপনি ট্রিটির মাধ্যমে যদি ওই দেশের সাথে আপনি দ্রুততার সহিত বাংলাদেশের টাকা আনার ব্যবস্থা করেন এবং তাদের টাকাগুলো যদি এই দেশে যারা পাহারা দেয় তাদেরকে যদি কিক আউট করতে পারেন, আইনের ভিতর আনতে পারেন, দায়ের ভিতর আনতে পারেন, তাহলেই সম্ভব। আদারওয়াইজ সম্ভব না। এই প্রতিশ্রুতি রয়ে যাবে। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে সুশাসন, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বচ্ছ বাণিজ্যিক লেনদেন এবং জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বাজেটের খাতায় অর্থ পাচার রোধ ও সম্পদ ফিরিয়ে আনার আইনি ও কৌশলগত রূপরেখা আশাব্যঞ্জক হলেও সাধারণ মানুষ দেখতে চায় এর দৃশ্যমান বাস্তবায়ন। রাজনৈতিক সদিচ্ছা আর আন্তর্জাতিক জোরালো কূটনীতি পারে এ চাকা ঘোরাতে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে 25 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। তরুণ প্রজন্ম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন বিদেশে শিক্ষিত বেকার যুবকদের জন্য নির্দিষ্ট করে কোনো পরিকল্পনা থাকলে ভালো হতো। জাতীয় সংসদে বৃহস্পতিবার 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক ফ্রিল্যান্সিং শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে শ্রমবাজারের চাহিদা মাফিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এই উদ্যোগগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছে তরুণ প্রজন্ম। এখানে অনেক ভালো ভালো ইনসেন্টিভ নেওয়া হয়েছে এর জন্য, ইউথদের জন্য, যেরকম স্কিল ডেভেলপমেন্ট, গ্রামীণ শিল্পের অর্থনীতি, এখানেও কর্মসংস্থান বাড়বে। আমাদের শুধু ইকোনমি গ্রো করা লাগবে এরকম না, ইকোনমি স্টেবলও রাখা রাখবে। তো সেই ক্ষেত্রে সরকারের আরও কিছু জিনিস মোর স্পেসিফিকলি এক্সপ্লেন করে দেওয়া উচিত যে ইউথ জেনারেশন এটা করলে ওদের ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী ওদের স্কিল এভাবে ডেভেলপ হবে। আমাদের দিকে দেখা যায় যে বেশিরভাগ ঝুঁকি থাকে যে ফ্রিল্যান্সিং সেক্টর বা কম্পিউটার রিলেটেড কোনো না কোনো এই মাধ্যম থেকে ঢুকেই দেখা যায় যে কোনো একটা বড় কিছুতে ঢোকা, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক কষ্ট হয়ে যায়। যেমন শেখার ব্যাপারটা, তারপরে হচ্ছে আপনার শিখে ওই প্রসেস পর্যন্ত আগানো, আবার একটা টাকা পয়সারও একটা যে ব্যাপার থাকে সেটা থাকে। যদি সরকার থেকে এই খাতগুলোতে আমাদেরকে সাহায্য করা হয় তাহলে আসলে আমাদের জন্য খুবই সহায়তা হয়। এদিকে ব্যবসায়ীরা বলছেন শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, বেকারত্ব কমিয়ে আনতে সরকার বেশ কিছু পরিকল্পনার কথা বলেছে। কিন্তু দেশে কলকারখানা বাড়ালেও যারা গ্র্যাজুয়েট তারা বেশিরভাগেতে কাজ করতে চান না। একটা হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা, এবং উদ্যোক্তা তৈরি করতে বললেই তো হওয়া যাবে না, সেটার জন্য ইকোনমিক অবস্থাও থাকা লাগবে, তাকে ব্যাংক থেকে কম মূল্যে লোন পাওয়ার ব্যবস্থা করতে হবে, মার্কেটও রেডি থাকতে হবে। আমরা বিদেশের লোক পাঠাই, কিন্তু আমাদের যে বিদেশের লোক যারা পাঠাচ্ছি তারা বেশিরভাগই আসলে মানে যারা আসলে খুব একটা পড়াশোনা করেনি তাদেরকে আসলে বিদেশে পাঠাচ্ছি, শিক্ষিত তরুণদেরকে যাতে আমরা বিদেশে পাঠাতে পারি। বাজেটে বলা হয়েছে ক্রিয়েটিভ খাতে বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। উচ্চ উৎপাদনশীল, দক্ষ এবং টেকসই কর্মসংস্থান ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে, যা আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার একটি উচ্চাভিলাষী ও বিদেশে ঋণ নির্ভর বাজেট পেশ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার ভোলায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একটা উচ্চাভিলাষী বিদেশের ঋণের উপরে নির্ভরশীল একটা লুটপাটের বাজেট পেশ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন করে প্রশাসন থেকে কর প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, জুডিশিয়ারি, এখান থেকে দুর্নীতি না কমালে যে বাজেট হবে এই বাজেটের টাকা দলীয় কর্মীরা ভাগযোগ করে খাবে। আর্থিক প্রতিষ্ঠানে আর কোনো রাজনৈতিক নিয়োগ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর একচেটি অর্থনীতি কুক্ষিগত করে রাখা ব্যবসায়ী শ্রেণীকে সুবিধা দেওয়ার পরিবর্তে সবার জন্য বিনিয়োগ সুবিধার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রত্যাশা, বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে পারে বাংলাদেশ।
we call Foreign Service Academy. বিদেশি বিনিয়োগকারী ও কূটনীতিকদের অংশগ্রহণে দেশের সর্বোচ্চ কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছে দিল সংস্কারমুখী অংশীদারিত্ব নির্ভর অর্থনৈতিক কাঠামোর। In general and economic diplomacy in particular. অনুষ্ঠানের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা করেন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সফল হবে বাংলাদেশ। Development activities will likely witness বৈশ্বিক ঝুঁকিগুলো সফলভাবে মোকাবেলায় এখন অর্থনৈতিক কূটনীতির উপর বিশেষ জোর দিতে হবে আমাদের। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করবে সরকার। আমরা একটি টেকসই, স্বচ্ছ ও পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। জানান, সবার জন্য বিনিয়োগ সুবিধা নিশ্চিত করবে সরকার। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশকে স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। আমরা প্রতিটি নাগরিকের সমৃদ্ধি ও ন্যায্য অধিকার নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করব। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগে জটিলতা দূর করতে পরিকল্পনা এসেছে নতুন বাজেটে। বলেন, সরকার বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছে। আমরা বাজেটকে যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি। দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন ও স্বার্থকে বিবেচনায় নিয়েই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। আমার বিশ্বাস, এর চেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক বাজেট হওয়া কঠিন। আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখারও ঘোষণা দেন অর্থমন্ত্রী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রেমের সম্পর্কের আড়ালে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে ছাত্র শিবিরের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু তদন্তে জানা যায়, এক তরুণীর সাথে প্রেমের সম্পর্কের জেরে জিসানকে বিয়ের জন্য চাপ দিলে সে নিজেই গা ঢাকা দেয়। অথচ মিথ্যা নিখোঁজের দাবি করে জিসানের পরিবার পরে কুমিল্লার লাকসাম এলাকায় আত্মগোপনে থাকা জিসান মিয়াকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী তরুণী জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলা করেছেন। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক নামের এক রিকশা চালককে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিক কেয়ার ইউনিটে চিকিৎসাধীন এক রোগী মৃত্যুর পর কর্মরত ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মুমূর্ষু অবস্থায় ভর্তি নূর নাহার নামে এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর খবর জানার পর ক্ষুব্ধ স্বজনরা দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসককে হেনস্থা ও মারধর করে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং মরদেহ হস্তান্তর বিলম্বের অভিযোগ তুলে হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা। হাসপাতাল পরিচালক জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইন্টার্ন চিকিৎসককে হেনস্থার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সকাল 6টা থেকে এ পর্যন্ত তারা লাশ দেয় নাই। লাশের কি অবস্থা? লাশ 11টার দিকে নামাইছে মর্গে, উপরেই ছিল এই অবস্থায়। না রেফ্রিজারেটরে রাখছে, না কোথাও রাখছে। 5 থেকে 10 মিনিটের মধ্যে লাশটি যদি আমাদের মাঝে না আসে, শুধু এই রংপুর শহর না, রংপুর শহরের আরো যদি অন্য কোনো জায়গা থাকে, সে জায়গায় আমরা অবরোধ করতে বাধ্য হব। ডাক্তার রয়েছি, আমরা কখনোই চাবো না যে আমাদের রোগী কখনো খারাপ হোক কিংবা আমাদের রোগী মারা যাক। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যেন তারা বেঁচে থাকে, যেন তারা সুস্থ থাকে। আমরা চাচ্ছি যে এই অপরাধটা সুষ্ঠু বিচার হোক এবং গ্রামেকে রোগী এবং চিকিৎসকের যে সুসম্পর্কটা আছে, এই সুসম্পর্ক নষ্ট করার জন্য তার আরও কঠিন বিচার হওয়া উচিত। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে ক্রিকেটার নাঈম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এ সময় দুঃখ প্রকাশ করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর
নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন নাইম। পথে গাড়ি থেকে নামিয়ে জোর করে পুলিশের গাড়িতে ওঠানো এবং মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই অফ স্পিনার। নাইম হাসানের অভিযোগ, ডিবি পরিচয় প্রথমে তাকে চেক করা হয়, পরবর্তীতে সাদা পোশাকে থাকা একজন ও 2 পুলিশ সদস্য তাকে মারধর করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্থা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ট্যাক্স কমানো ও জনকল্যাণের বাজেটও মানছে না বিরোধী দল, কক্সবাজারে বললেন প্রধানমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির কঠোর পদক্ষেপে ব্যর্থ বিএসএফ। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।